আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং ভালো মতো আছো বাড়িতে, পাশাপাশি লেখাপড়াও করছো। সামনে বার্ষিক পরীক্ষা আমাদের, তার জন্য প্রস্তুতি নিচ্ছে অবশ্যই। তাই এসো আজকে গতদিনে তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় আমি শিল্পনীতি পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা পড়াশোনা করব তৃতীয় অধ্যায়ের শেষাংশ, অর্থাৎ পাঠ 4। পাঠ 4-এ আছে কক্ষসজ্জা উপকরণ। তাহলে এসো আমরা শুরু করি কক্ষসজ্জার উপকরণ। আমরা আমাদের যে অধ্যায়ের নামটা গৃহকে মনোরম এবং আকর্ষণীয় করার নীতি। আমরা আমাদের বাড়িকে বা গৃহকে মনোরমভাবে সাজানোর একটা চিন্তা আমাদের সবার মধ্যে আমাদের থাকে, যে আমরা কীভাবে আমরা আমাদের কক্ষকে বা গৃহকে কীভাবে সাজাবো, কীভাবে সাজালে সুন্দর দেখাবে, এটা আমাদের সবার একটা চিন্তা থাকে। এর আলোকে আমাদের এই ক্লাস 7-এ তৃতীয় অধ্যায়ে আমরা আরও একটু ভালো করে জানবো, যে শিখবো কেমন করে আমাদের গৃহ এবং কক্ষকে সুন্দরভাবে আমরা সাজাতে পারি। তাহলে এসো আজকে আমরা দেখি কতদিন আমরা যে গৃহকে মনোরমভাবে সাজানোর কিছু নিয়ম নীতি শিখেছিলাম। আজকে আমরা শেষাংশটুকু বলবো। সেখানে আছে পাঠ 4-এ কক্ষসজ্জার উপকরণ। কক্ষ আমরা জানি, কক্ষ মানে ঘর, রুম, যেটা বোঝাচ্ছে ঘর। সে ঘরকে আমরা কী কী সাজাবো, কীভাবে সাজাবো এবং সাজাতে কী কী উপকরণ লাগতে পারে। এখন আসবাবপত্র আমরা জানি যে কক্ষ সাজাতে আসবাবপত্র দরকার হয়, সেখানে কিন্তু সেই আসবাবপত্র ছাড়াও আরও অনেক আনুষঙ্গিক জিনিসগুলি প্রয়োজন হয়। আমরা অনেক উপকরণ দিয়ে আমাদের ঘরকে বা কক্ষকে সাজিয়ে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য কী কী, এগুলো হতে পারে দরজা, জানার যে পর্দা, তারপরে দেয়াল চিত্র, তারপরে পুষ্পবিন্যাস, আলোক চিত্র, আলোকসজ্জা, এগুলো দিয়ে আমরা আমাদের কক্ষকে সাজিয়ে থাকি। এখন দেখো দরজা জানালার প্রথমে আছে যে কক্ষ সজ্জার উপকরণের মধ্যে প্রথমে আছে দরজা ও জানালার পর্দা। এখানে দরজা আর জানালার পর্দা বোঝাতে চাচ্ছে কী ধরনের পর্দা লাগালে আমাদের ঘরকে সুন্দর লাগবে, বা কী ধরনের পর্দা কোন মৌসুমে লাগালে আমাদের জন্য ভালো, সেই বিষয়ে বলছে। গৃহে দরজা জানালার পর্দা একটা আমাদের গৃহসজ্জা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমত পর্দা ব্যবহার আমাদের আত্মরক্ষা করে। বিশেষ করে পর্দা ব্যবহারে রাতের যে আলো, সে ভিতরে যে আলো আসতে পারে, তারপরে চলাফেরা বাইরে থেকে দেখা যায় না, সেক্ষেত্রেও পর্দা আমাদেরকে সাহায্য করে। কড়া রোদ এবং ধুলাবালি, রোগ জীবন, অনেক সময় এগুলোর হাত থেকে পর্দা আমাদের বিশেষ প্রয়োজন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় ঘরকে ঢাকার প্রয়োজন হলেও পর্দা ব্যবহার করা হয়। এখন এই পর্দার নির্বাচন করতে গেলে আমাদের কিছু কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যে এই পর্দাগুলো কী ধরনের হবে আর কোন ধরনের পর্দা আমরা লাগাতে পারি। আমরা ঘরের মেঝে, দেয়াল, ছাদ এবং আসবাবপত্রের সাথে মিল রেখে কিন্তু আমাদের পর্দার রং একটা নির্বাচন করতে হয়, যে কোন রঙের পর্দা আমরা লাগাবো। সেক্ষেত্রে আমরা চিন্তা করবো কী কী মেঝে, ঘরের রং, ছাদ, আসবাবপত্র আছে আমাদের যেগুলো, সেগুলোর সাথে মিল রেখে যাতে আমার পর্দাটা হয় সেটা আমরা নির্বাচন করব। এখন বর্তমানে ঘরের আকার যদি ছোট হয়, তাহলে সেক্ষেত্রে হালকা রঙের পর্দা ব্যবহারকে ঘরকে তখন কিন্তু বড় দেখাবে। আমার ঘর যদি আকারে ছোট হয়, সেক্ষেত্রে হালকা রঙের পর্দা আমরা যদি ব্যবহার করি, তাহলে আমাদের ঘরকে কেমন দেখাবে, অনেক বড় দেখাবে। হালকা রঙের পর্দা বিস্তরের ঘরগুলোতে একটা ঠান্ডা একটা পরিবেশ একটা সৃষ্টি করে এই হালকা রঙটা। আবার দেখা যাচ্ছে যে বড় চেক ছাপা যে কাপড়গুলো হয়, পর্দার যেগুলো হয়, যেমন আড়াআড়ি রেখার পর্দা বড় আকারের ঘরে ব্যবহার করা যেতে পারে। যেগুলো ঘরগুলো বড়, সেখানে এই চেকগুলো আমরা ব্যবহার করতে পারি, বড় আকারে যেগুলো ঘর হয়ে থাকে। আবার ছোটো আকারের ঘরে কিন্তু ছোট ছাপা, এগুলো লম্বা রেখার পর্দা কিন্তু এটার জন্য ভালো। এখন চেক ছাপার ছোট পর্দা আকৃতির ঘরকে আরও ছোট করে দেখায়। এই যে পর্দার একটা ব্যবহার আমরা জানলাম, যে কোন ধরনের পর্দা লাগালে আমাদের ঘরকে ছোট আবার বড়, স্নিগ্ধ, শান্ত, কোমল, এই ভাবটা নিয়ে আসে, এটা আমরা জানলাম। এখন কাপড়ের যে পর্দা কাপড়ের যে জমিনটা, এই জমিনটা কেমন হলে আমাদের ঘরের জন্য ভালো হবে। জমিন বলতে বুঝছি আমরা কাপড়ের একটা যে তোমার ভাবটা কী ধরনের হতে পারে, মোটা হতে পারে, চিকন হতে পারে, পাতলা হতে পারে, ভারী হতে পারে,
সেকে দেখো যে পর্দা কাপড়ের জমিন হালকা ভারী উভয় ধরনের হয় আসলে। আমরা জানি পর্দা হালকা হয় আর ভারী আকারে হতে পারে। আচ্ছা, ভারী ধরনের পর্দা কিন্তু শীতকালের জন্য কিন্তু প্রযোজ্য। যেগুলো ভারী ধরনের পর্দা, হ্যাঁ আমরা বুঝি, সেগুলো আমাদের ঘরে কি হয়, গরম ভাব এনে দেয়। পর্দা কিন্তু বিভিন্ন নকশা হয়, তাই না? এমন সজ্জামূলক নকশা পর্দা থাকে যেগুলো আমাদের ঘরকে আরও সুন্দর করে তোলে, দেখতে আরও ভালো লাগে দেখতে। জানালার পর্দা অনেক সময় জানালা জুড়ে না হয়ে নিচের অংশের পর্যন্ত আমরা দিয়ে থাকি। শুধু জানালাটুকু হতে নাও পারে, আমরা কিন্তু পুরো জানালা থেকে উপর থেকে নিচ পর্যন্ত হয়ে থাকে এই পর্দা। আচ্ছা, একই ঘরে খাবার ও বসার ব্যবস্থা পৃথক করার জন্য পর্দা দেওয়া হয়। একই ঘরে দেখা যাচ্ছে মাঝখানে যদি পর্দা আমরা পার্টিশন দিতে চাই, যে খাওয়ার ঘর আছে, থাকার ঘর আছে, সেক্ষেত্রে কিন্তু পর্দা পার্টিশন হিসেবে কাজ করে। হ্যাঁ, পৃথক করতেও কিন্তু পর্দা কাজ করে। এক্ষেত্রে পাটের বিভিন্ন দড়ি, রং বেরঙের কাপড় ঝুলিয়ে পর্দার এটা একটা আবহাওয়া হয়। এবার আসো পর্দার পরে আমরা আসি এবার কার্পেট। হ্যাঁ, কক্ষসজ্জার আরেকটা উপকরণের নাম হচ্ছে কার্পেট। আমাদের দেশে মেঝে কিন্তু বিভিন্ন ধরনের হয়। এক এক বাড়িতে এক এক ধরনের ঘরের মেঝে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, যেমন মাটি ও সিমেন্টের মেঝে, মোজাইকের মেঝে, টাইলসের মেঝে, কাঠের মেঝে, অনেক ধরনের মেঝে কিন্তু দেখতে পাওয়া যায়। বর্তমানে কিন্তু টাইলসের মেঝেটা কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে আমরা যদি দেখি আধুনিক যুগে আমরা বাস করছি, তাই বেশিরভাগ ক্ষেত্রেই টাইলসের মেঝেটাই চোখে পড়ে এবং এটা জনপ্রিয়তা অনেক। বিভিন্ন রং ও নকশা তৈরি টাইলসের মেঝে ঘরের সৌন্দর্য বাড়ায়। আর মেঝেতে যদি কাপড় বিছিয়ে রাখা যায়, তাহলে ঘরের পরিবেশকে আরও জাঁকজমকপূর্ণ মনে হয়। যদি একটা ঘরে সুন্দর ধরনের জাঁকজমকপূর্ণ কাপড় থাকে, ঘরকে আরও জাঁকজমকপূর্ণ লাগে। পুরাতন বাড়ি মেঝে কিংবা সাধারণ সিমেন্টের মেঝেতে যদি কোনো ত্রুটি থাকে, তবে কার্পেট দিয়ে সেটাকে ঢেকে রাখা যায়। দেখা যায় অনেক সময় সিমেন্টের মেঝে মাঝখানে ফাঁকা হয়ে গেছে, ফেটে গেছে, উঠে গেছে, চটা উঠে গেছে, সেক্ষেত্রে কিন্তু কার্পেট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা কিন্তু সেই ত্রুটিটা ঢাকার জন্য কিন্তু ঘরের মেঝেতে কার্পেট বিছিয়ে দিই, যাতে দেখতে সুন্দর লাগে এবং ওই ত্রুটিটা যাতে দেখা না যায়। সেক্ষেত্রে আমাদের কার্পেট কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, কৃত্রিম তন্তুর কার্পেট। কার্পেট কিন্তু আবার দুই ধরনের আছে। এখানে দেখা যাচ্ছে প্রথমে আছে কৃত্রিম তন্তুর কার্পেট। কৃত্রিম তন্তু বলতে কী দিয়ে তৈরি হয় আসলে? এটা হচ্ছে পলিস্টার, নাইলন, হ্যাঁ, এটা দিয়ে তৈরি হয়। এর উজ্জ্বলতা, স্থায়িত্ব কিন্তু বেশি এবং দামে কিন্তু আবার সস্তা। স্থায়িত্ব মানে কি অনেকদিন চলে এবং দামে কিন্তু আমাদের হাতে লাগলে পেতে পারি আমরা। হ্যাঁ, এই ধরনের কার্পেটে কিন্তু ধুলাবালি কম জমে, আর যদি জমে যায় এটা পরিষ্কার করতে কিন্তু খুব সুবিধা এটাকে। আচ্ছা, আবার আরেকটা আছে প্রাকৃতিক তন্তু। এইটাই যেটা আমরা বললাম কৃত্রিম তন্তুর কার্পেট। এবার বলছি প্রাকৃতিক তন্তুর কার্পেট। প্রাকৃতিক তন্তুর কার্পেট যেমন উল, পাট ইত্যাদি তৈরি হয়। এই কার্পেটটা প্রাকৃতিক তন্তুর কার্পেট। এর মধ্যে উলের কার্পেট সেটা হচ্ছে আমাদের হাঁটতে আরাম, বিশেষ করে যারা শিশু বা বয়স্ক ব্যক্তি, তারা এই ধরনের কার্পেটে চলাফেরা করতে আরাম বোধ করে। হ্যাঁ, কার্পেট নিয়মিত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু আমরা ব্যবহার করলে চলবে না, এটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে ধুলোবালি না জমে। এখন ধুলোবালি যদি জমে, তাহলে কিন্তু আবার ধুলোবালি জড়িত রোগও যেমন হতে পারে, যেমন শ্বাসকষ্ট বাড়তে পারে। আমাদের কার্পেট যেমন সৌন্দর্য বাড়ায়, আবার কিন্তু অসুস্থতা হতে পারে যদি সেটা আমরা পরিষ্কার না করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কার্পেটটাকে যত্ন নিতে হবে। এবার আসি আমরা দেয়াল চিত্র। বক্ষসজ্জার আরেকটা উপকরণের নাম হচ্ছে দেয়াল চিত্র। দেয়ালের সৌন্দর্য বৃদ্ধিতে আমরা নানা ধরনের পেন্টিং বা একটা ছবি ঝুলিয়ে রাখি, দেখতে যেতে সুন্দর লাগে। এটা আমরা দেয়াল চিত্র লাগিয়ে থাকি। দেয়াল চিত্র কোথায় টাঙানো হবে তার জন্য স্থান নির্বাচন এবং উপযুক্ত ছবি নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা দেয়াল চিত্র যে লাগিয়ে দিয়ে থাকি, সেটাকে কিন্তু আমরা চিন্তা করতে হবে কোন দেয়ালে কোন ছবিটা দিতে হবে এবং কোন কোন দেয়ালে দিলে সেই ছবিটা উপযুক্ত বলে মনে হবে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমরা যদি লক্ষ্য রাখি, সেই লক্ষ্য রাখার জন্য কয়েকটা উপায় আছে আমাদের। এই উপায়গুলো যদি আমরা জানি, তাহলে খুব সহজেই আমরা আমাদের দেয়ালে এই দেয়াল চিত্রগুলি লাগাতে পারবো। প্রথমে বলছে যে ছবির আকৃতির সাথে দেয়ালের আকৃতির সামঞ্জস্য থাকতে হবে। বড় ছবির জন্য বড় দেয়াল উপযোগী। আমরা ছবি যখন টাঙাবো, চিন্তা করবো প্রথমেই যে কোন দেয়ালে কোন ছবি আঁকাতে হবে। অবশ্যই চিন্তা করবো যে বড় দেয়ালে কিন্তু বড় আকারের ছবি দেখতে ভালো লাগবে বা সেখানে দেওয়াটা প্রযোজ্য হবে।
একের অধিক ছবি দিয়েও বড় দেয়াল সাজানো যায়। সেক্ষেত্রে ছবি ফ্রেমের আকার এক এক রকম হলে ভালো হয়, তবে খুব বেশি সংখ্যক ছবি বা অনেক ছোটো ছোটো ছবি এক দেয়ালে ভালো দেখাবে না। তাহলে আমাদের বলছে যে বড় ছবি দিয়ে কিন্তু বড় দেয়াল সাজানো যায়, সেক্ষেত্রে কিন্তু ছবির আকারে ফ্রেম এক এক রকম হলে ভালো হয়। আবার বলছে যে অনেক ছোটো ছোটো ছবিও কিন্তু সেই দেয়াল চিত্রে কিন্তু ভালো লাগবে না। ঘরের সব ছবি একই উচ্চতায় আমাদের টাঙাতে হবে, যাতে ছোট বড় না থাকে, একই উচ্চতার সাথে মাপে হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে দেয়াল চিত্র লাগানোর সময়। আচ্ছা, এটা দেখতে যাতে আমাদের চোখ বরাবর হয়, যাতে দেখতে আমাদের সুবিধা মতো হয়, চোখের সামনাসামনি থাকে, খুব উঁচুতেও না খুব নিচুতেও না, চোখ বরাবর থাকতে হবে দেয়াল চিত্রটা। ঘরের কর্মকাণ্ডের সাথে মিল রেখে ছবির বিষয়বস্তু হবে, যেমন খাবার ঘরের সাথে আমরা জানি খাবারের ছবি উপযুক্ত হবে, যেগুলো ফলমূলের ছবি থাকে সেই ধরনের ছবি আমরা ডাইনিংয়ে লাগাতে পারি। দেয়াল চিত্র আমাকে টাঙাতে হবে, আচ্ছা, যাতে কোনো তার দড়ি সুতা আমাদের দেখা না যায়। এটাও খেয়াল করতে হবে যে দেয়াল চিত্র যখন টাঙাবো সেখানে যাতে কোনো দড়ি সুতা এগুলো যাতে ঝুলে না থাকে সেদিকে আমার খেয়াল করতে হবে। এবং ছবি দেখার জন্য পর্যাপ্ত আলো থাকে, যেখানে আমরা ছবিটা টাঙিয়ে রাখবো সেখানে যাতে আলোর ব্যবস্থা থাকে, যাতে আমরা খুব সহজেই সেই ছবিটা আমরা দেখতে পারি, আমাদের দৃষ্টিতে আসে। আমরা এখন দেয়াল চিত্র ছাড়াও কিন্তু নানা ধরনের শিল্প দিয়ে আমরা কিন্তু দেয়াল সাজাতে পারি, ছবি দিয়েই নয়, অন্য অন্য জিনিস দেওয়া, যেমন দেশীয় কাঁচামাল ব্যবহার করে আমরা নিজের হাতে তৈরি দেয়াল সজ্জা করতে পারি। সেক্ষেত্রে একটা গভীর আবেদন আমাদের সৃষ্টি হয়। নিজের হাতে তৈরি জিনিস দিয়ে সাজিয়ে যদি আমরা রাখি, তাহলে আমরা কিন্তু নিজেরটা পরিচিত পেয়ে থাকি যে না, এটা আমার নিজের হাতে তৈরি একটা চিত্র, এটা আমি করেছি, এটা এখানে সাজানো আছে। এক্ষেত্রে আমরা পাট এবং ঝিনুক, পাখির পালক, শুকনা ডাল পাতা, ফলের বীজ, ধানের শীষ, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি কোনো কিছু হাতে তৈরি নিজে যদি করতে চাই, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের সাহায্য করে থাকে। কাপড়, আবার কাপড় কিন্তু সুতার, ধাতব সংগ্রহ, বোতাম, শব্দ তৈরি হয়, এমন কিন্তু ছবি শব্দ করা বস্তু দিয়েও কিন্তু দেয়াল সজ্জা তৈরি করা যায়। গৃহের যে কোনো সজ্জার মধ্যে দিয়ে দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি আমি ফুটে তুলতে পারি, তাহলে আমার সেটা সবার কাছে কী হবে, গ্রহণযোগ্য হবে এবং পছন্দযোগ্য হবে, যদি আমরা দেশীয় কাঁচামাল দিয়ে নিজস্বতা আমরা প্রকাশ করতে পারি, যেটা আমাদের হাতের তৈরি, নিজস্ব দেশে তৈরি কাঁচামাল দিয়ে তৈরি, এটা আমাদের হাতের তৈরি। এখন দেখো আলোকসজ্জা ও আলো সুষ্ঠু ব্যবহার। আলোকসজ্জা আমরা এখন দেখব কক্ষসজ্জাতে আর একটা উপকরণের নাম হচ্ছে আলোকসজ্জা। আলোকসজ্জা যেটাকে বলা হচ্ছে, আলো ছাড়া কিন্তু চলাফেরা করতে পারি না। এটা আমাদের জীবনের জন্য অপরিহার্য। আচ্ছা, আমরা আলোটা কোথা থেকে পেয়েছি? আমরা সূর্য থেকে কিন্তু প্রাকৃতিক আলো পাই, আর রাতের বেলা প্রাকৃতিক আলো থাকে না, তখন আমাদের এই কৃত্রিম আলো দিয়ে আমাদের চলতে হয়। রাতের বেলা তো প্রাকৃতিক আলো আমরা পাই না। আচ্ছা, গৃহে প্রাকৃতিক আলো আমাদের কি করে? কর্মের একটা স্পৃহা বাড়িয়ে দেয়, উপযুক্ত আলো পড়াশোনার মনোযোগ আসে, আর শীতকালে যদি ঘরে আলো আসে, এসে ঘর কিন্তু তখন দেখা যায় যে রোদটা আসে, আলোটা আসে, ঘরকে আরও গরম করে থাকে। আচ্ছা, ঘরে যদি প্রাকৃতিক আলোর ব্যবস্থা করা যায়, তাহলে সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের মনও প্রফুল্ল থাকবে বাইরে আলো বাতাস পেলে। পর্যাপ্ত প্রাকৃতিক আলো ঘরে বসার জন্য আমাদের দরজা জানলার দিকে খেয়াল রাখতে হবে, এবং এটাও খেয়াল রাখতে হবে যে দক্ষিণ পূর্ব দিক থেকে আলো প্রাপ্তি ও বায়ু প্রবাহ যাতে বেশি হয়, তাতে কী হবে, আমাদের শরীর এবং মন ভালো থাকবে। এটা ভৌগোলিক অবস্থার কারণে অবশ্য হয়ে থাকে। শীতকাল ছাড়া বছরের সব সময় বা দক্ষিণ পূর্ব থেকে কিন্তু আমাদের এটা বায়ু প্রবাহটা হয়ে থাকে। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে জানলা দরজাটা বিশেষভাবে যাতে আলো বাতাসের পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে, তাতে আমাদের শরীর মন প্রফুল্ল থাকবে। আচ্ছা, এখন আসলে আমরা পুষ্পবিন্যাস। কক্ষসজ্জার আরেকটি নাম হচ্ছে পুষ্পবিন্যাস। পুষ্প অর্থ ফুল। ফুল দিয়ে আমরা আমাদের কক্ষটাকে সাজিয়ে থাকি অনেক ক্ষেত্রে, বিশেষ করে তাজা ফুল দিলে বেশি ভালো হয়। এসব আমরা দেখি যে পুষ্পবিন্যাস কীভাবে করতে হবে, কীভাবে করলে আমাদের কক্ষটাকে আমরা আরও সৌন্দর্য করে তুলতে পারি। ফুল কিন্তু ভালোবাসে সবাই, ভালোবাসা না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ফুলদানিতে যদি আমরা ফুল পাতা থাকে, তবে কিন্তু ঘরের সৌন্দর্য শতগুণ কিন্তু বাড়িয়ে দেয়। আমরা যদি বাড়িতে ফুল দিয়ে সাজিয়ে কোনো অনুষ্ঠানে দিই, তাহলে তারা সেই অনুষ্ঠানটাকে আরও মান বৃদ্ধি করে। সদস্যদের একটা সুপরিচয় জানা, এই সদস্যের একটা
সুন্দর একটা মন আছে আমরা বুঝতে পারি সেই ফুলের মাধ্যমে। আমরা গৃহসজ্জায় নানা কারণে ফুলের বিন্যাস করি। আমরা কোন কোন ক্ষেত্রে ফুলটাকে বিন্যাস করি সেটা আমরা দেখব। বিশেষ অনুষ্ঠানকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করার জন্য ফুল দিয়ে ঘর সাজানো হয়। আমরা জানি কোন অনুষ্ঠান মানে ফুল থাকতে হবে, তাতে আমাদের ঘরটাকে আরও অনুষ্ঠানটাকে প্রাণবন্ত মনে হবে। যেমন বিয়ে বাড়িতে, হলুদ অনুষ্ঠানে এবং ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আমরা ফুল ব্যবহার করে থাকি। এটা কক্ষসজ্জায় একঘেয়েমিকে দূর করে। এমনি দেখো প্রতিদিন আমরা একইভাবে আমরা ঘর সাজিয়ে থাকি, হঠাৎ কোনো ফুল যদি আমরা সেখানে রাখি কক্ষসজ্জায়, তাহলে দেখবে আমাদের ঘরটাকে আরও সুন্দর মনে হচ্ছে, অন্যরকম মনে হচ্ছে। কম খরচে গৃহকে আকর্ষণ করা যায়। ফুলের কিন্তু দাম কেমন না, আমরা যদি সেটা দিয়ে ঘরটাকে সাজিয়ে থাকি তাহলে আরও সুন্দর হয়। ফুল ও পাতা দিয়ে সাজানোর কারণে ঘরে কিছুটা প্রাকৃতিক পরিবেশে একটা স্বাদ আসে, যে না আমার ঘরটাকে ফুল পাতা দিয়ে সাজিয়ে রেখেছে, অন্যরকম মনে হচ্ছে পরিবেশটা। ঘরে ফুলদানিতে যদি ফুল থাকে সবার দৃষ্টি কিন্তু সেদিকেই আগে যায়। এটা খুব কক্ষসজ্জাকে একটা প্রাধান্য সৃষ্টি করে। কক্ষসজ্জার একটা প্রাধান্য সৃষ্টি করতে চাই যে না কক্ষসজ্জার মধ্যে আমার ফুলটাকে বেস্ট মনে হচ্ছে, সৌন্দর্য মনে হচ্ছে। মনকে ভালো রাখার জন্য আমরা কিন্তু ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে থাকি, বা বাড়িতে অতিথি আসলে ফুলদানিতে আমরা ফুল দিয়ে সাজাই। এখন এই ফুল দিয়ে সাজানোর জন্য কিছু সরঞ্জামের প্রয়োজন হয়, যেমন ফুলদানি বা ফুল সাজানোর পাত্র। আমরা কোথায় ফুলটাকে রাখবো? ফুলদানিতে রাখবো অবশ্যই। সেখানে কাঁচি, পিন হোল্ডার এবং পানি, চিকন তার লাগবে। এগুলোর সাহায্যে আমরা ফুলদানিতে ফুল রেখে থাকি। আমরা ফুল সাজানোর জন্য প্রথমেই কী উদ্দেশ্যে আমরা ফুল সাজাচ্ছি এটা আমাদের কিন্তু চিন্তা করতে হয়, আমাকে ভাবতে হয় যে আমরা কেন ফুল দিয়ে সাজাচ্ছি। আর ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের জন্য ফুল সাজানোর পদ্ধতি কিন্তু আলাদা আলাদা ধারণা হয়ে থাকে। হ্যাঁ, যেমন উৎসবে ফুল সাজানো এবং প্রতিদিনের ফুল সাজানো কিন্তু একরকম হবে না। উৎসবের ফুল অবশ্যই আলাদা হবে। সাধারণত আমরা প্রাচ্যরীতি এবং পাশ্চাত্য প্রাচ্যরীতি অনুসরণ করেই কিন্তু আমরা ফুলটাকে সাজিয়ে থাকি। প্রাচ্যরীতিতে যদি ফুল সাজানো হয় তাহলে বলতে পারি জাপানি পদ্ধতি যেটা আছে সেই পদ্ধতিতে কিন্তু আমরা ফুল দিয়ে সাজিয়ে থাকি। জাপানিরা কী করে? ফুল দিয়ে সাজাতে তারা কিন্তু দক্ষ। তারা কিন্তু ফুল দিয়ে ঘর সাজাতে তারা খুব দক্ষ। তাদের ফুল সাজানোর পদ্ধতিকে কী বলা হয় জান? ইকো বানা পদ্ধতি। হ্যাঁ, এটা হলো ইকো অর্থ তাজা, বানা অর্থ ফুলকে বোঝায়, ইকো বানা। এই রীতিতে অল্প সংখ্যক ফুলে কিন্তু দরকার হয়। এই পদ্ধতিতে ফুলদানিতে 3টি প্রধান ডাল থাকে। এই জাপানি ইকো বানা পদ্ধতিতে ফুলদানিতে 3টি ডাল থাকে। সবচেয়ে যে উঁচু ডালটা সেটাকে বলা হয় স্বর্গ। দ্বিতীয় যে উচ্চতায় ডাল থাকে সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় ডালকে বলা হচ্ছে মানুষ। আর সবচেয়ে ছোট ডালটি পৃথিবীর প্রতীক হিসেবে সাজানো হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম যে 3টা ডাল থাকে। আর প্রথমটা হচ্ছে স্বর্গ, দ্বিতীয়টা হচ্ছে মানুষ এবং তৃতীয়টা যে বলা হচ্ছে ছোট ডালকে পৃথিবীর প্রতীক হিসাবে ফুল সাজানো হয়ে থাকে। জাপানিরা এটা সাজিয়ে থাকে, এটাকে বলা হয় ইকো বানা পদ্ধতি। তারা ফুল সাজিয়ে থাকে এটা। এখন প্রধান ডাল 3টি ছাড়া আশেপাশে যে ডাল, পাতা এবং ফুল থাকে তাদেরকে বলা হয় ফিলার। আমরা যদি ফিলার বলি তাহলে আমরা বুঝবো যে প্রধান 3টি ডাল ছাড়া আশেপাশে যে ডাল, পাতা এবং ফুলকে ফিলার বলা হয়। পাশ্চাত্য পদ্ধতিতে ফুল সাজানোকে অনেক ফুল ব্যবহার করা হয়। যদি পাশ্চাত্য পদ্ধতিতে ফুল সাজায় সেখানে কিন্তু ফুল কিন্তু বেশি লাগবে। এই পদ্ধতিতে স্তূপ আকারে ফুল সাজানো হয়, অনেক ফুল লাগে এখানে। জাঁকজমকপূর্ণ ফুলদানিতে বিভিন্ন রঙের ফুল একসাথে সাজানো হয়। যদি আমরা জাঁকজমকপূর্ণ ফুল দিয়ে সাজাতে চাই সেখানে কিন্তু অনেক রঙের ফুল লাগে এবং অনেক স্তূপ আকারে ফুলটাকে সাজানো হয়ে থাকে। আমরা যে রীতিতেই ফুল সাজাই না কেন আমাদের ফুল সাজানোর কিছু বিষয় মনে রাখতে হবে। 1 নম্বর, ফুলদানির আকারের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ফুল, ডাল, পাতার একটা সামঞ্জস্য রেখে সাজাতে হবে। 2, ঘরে আসবাবপত্র, পর্দা, কার্পেটের সাথে ফুলের রং যেন সামঞ্জস্য থাকে, মিল থাকে। 3 বলছে কখনই তাজা ফুলের মধ্যে আমরা কৃত্রিম ফুল মেশাবো না। 4 বলছে পিন হোল্ডার যেটা থাকে ফুলের সাথে সেটা যেন পানির মধ্যে ডুবানো অবস্থায় থাকে। 5 নম্বর বলছে শুকনো পোকা খাওয়া যে পাতা থাকে, কোকড়ানো পাতা থাকে, ফুল থাকে, হ্যাঁ পোকা খাওয়া ফুল থাকে, পাতা থাকে, সেটা কিন্তু কী দিতে হবে? ফেলে দিতে হবে। এটা অবশ্যই আমরা ফুল যখন সাজাবো ফুলদানিতে তখন আমরা অবশ্যই এই কয়টা বিষয় অবশ্যই মনে রাখবো। এবং মনে রাখবো তাজা ফুলের পরিবর্তে
কাগজ প্লাস্টিকের ফুল দিয়ে কিন্তু ফুলদানি আবার সাজানো যায়। এসব ফুল দিয়ে একবার ফুলদানি সাজালে কিন্তু অনেক দিন ঘরে থাকে, এতে সময় আর শক্তি দুটি বেঁচে যায় যদিও, কিন্তু এসব ফুলের আবেদন তাজা ফুলের মতো কিন্তু না। তাজা ফুলের যে আবেদন তোমার মনকে রাখে, সতেজ রাখে, প্রফুল্ল রাখে। আর কাপড় এবং প্লাস্টিকের ফুল দিয়ে সাজালে ফুল দেখতে ভালো লাগে, এটা অনেক দিনে থাকে, সময় আমাদের খেতে বেঁচে যায়, কিন্তু এটা কিন্তু তাজা ফুলের মতো না। তাজা ফুল যেমন আমাদের মনকে কী করে, অনেক সতেজতা রাখে, হ্যাঁ, ফুলের আবেদন আমাদের মনকে আরও সাড়া দেয়। কিন্তু এসে আচ্ছা, তাজা টাটকা ফুলের গন্ধ সৌন্দর্য আমাদেরকে বেশি কিন্তু কী করে, আকৃষ্ট করে। তাজা ফুলের সুন্দর গন্ধ আছে অবশ্যই, যেটা কিন্তু প্লাস্টিকের ফুলে নেই। এই জন্যে বলছে যে টাটকা তাজা ফুল আমাদের মনকে আকৃষ্ট করে। তাহলে আজকে আমরা 3য় অধ্যায়টা এখানে শেষ করছি। তোমরা এই অধ্যায়ের অবশ্যই প্রত্যেকটা লাইন ভালো করে যাতে আমরা সিভিগুলো ভালো মতো দিতে পারি এবং ভালো মতো বললে যাতে আমরা সৃজনশীলগুলোও যাতে ভালো মতো আনসার করতে পারি, এবং প্রশ্নগুলো তোমরা বাসা করে নিবে। এবং আগামী সপ্তাহে নতুন অধ্যায় আমরা শুরু করবো বার্ষিকের। আজকে এই পর্যন্ত শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবো। ধন্যবাদ।